হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা নতুন মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। আসলে মুভিটা কাজ শুরু করেছিলাম ঈদের মধ্যে, দিতে পারিনি বহুত ঝামেলার কারণে। সো বাদ দাও, আজকের মুভিটার নাম হলো দ্য স্পেক্ট্রা। এটা 2016 সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের একটি সিনেমা। সো অনেকদিন পর নেটফ্লিক্সের সিনেমা দেখতে চলেছি। তো শুরু করা যায় মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজনকে, সে ছিল স্পেশাল ফোর্সের অফিসার এবং সে তার টিমের থেকে দূরে সরে গেছে। তো এর নাম হলো ক্লে স্পেন্সার। তো আমাদের স্পেন্সার সাহেব তখন একটা গগলস অন করে যাওয়া শুরু করেছে, কিন্তু হেডকোয়ার্টার্স থেকে অর্ডার দিতে হয়েছিল যে প্লিজ আপনি থামুন, আপনার জন্য ব্যাকআপ পাঠানো হচ্ছে। কিন্তু আমাদের স্যার তো অনেক ডেল্টা ফোর্স, ওরা কেনই বা সরবে। তো ডেল্টা ফোর্সের অপারেটার বেশি ঘাট পাকামো করতে গিয়ে সামনে যেতে থাকে এবং সামনে গিয়ে তার হঠাৎ করে একটা লাইটের সামনে পড়ে। মানে সে বুঝতে পারে জিনিসটা আসলে কী ছিল, কিন্তু হঠাৎ করে সে যখন দেখে যে এখানে তার গায়ের মধ্যে যায়, সেখানেই মারা পড়ে। এবং এই সঙ্গে তার একটা অফসার ছবি পাওয়া যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই একজন লোক ভাঙার এসেছে। তো একে মনে রাখতে হবে, এর আসল নাম হলো ক্লাইন, এবং এই ক্লাইনই হলো আমাদের এই মুভির হিরো। তো আমাদের ক্লাইন সাহেব একটা ব্যাটারির মতো জিনিস নিয়ে দৌড়াতে শুরু করেছে এবং সে চলে এসেছে ভার্জিনিয়া রিসার্চ ইনস্টিটিউটে। অর্থাৎ এই ইনস্টিটিউটের কাজ হলো যুদ্ধাস্ত্র তৈরি করা। তো আমাদের চাচা হলো টিমের হেড। তো আমাদের চাচা তখন তার সহকর্মীকে বলে যে দেখো, আমরা যেটা খুঁজতেছি সেটা এখন না পাওয়া যেতে পারে, তবে 1990-এর দিকে এটা অনেক সস্তা ছিল, তাই আমরা ভালো করে খুঁজলে পেয়ে যাবো। এবং তারা তখন এমন একটা যন্ত্রের উপর কাজ করতেছে যেটা সাধারণত পানিকে ভ্যাপোরাইজ করতে পারবে, এবং তারা সেটা সফলও হয়েছে। অর্থাৎ তারা এখন শত্রুপক্ষের পানিকে ভ্যাপোরাইজ করে দিতে পারবে। এবং এখানে তখন স্টেট সেক্রেটারি বলে, আচ্ছা এটা কি মানুষকে ভ্যাপোরাইজ করতে পারবে? তখন তার ক্লিয়ার বস বলে যে না, আমরা এখন দেখি না। তখন ক্লিয়ার বলে, আচ্ছা কোনো ভলেন্টিয়ার আছে থাকলে বলুন, আমরা ট্রাই করতেছি। তখন হাসতে থাকে। তখন এখানে রাতে ক্লের সেই বস চলে আসে। তো সেই বস এসে ক্লেকে বলে, দেখো এভাবে করলে তো হয় না, আমাদেরকে তো সব কিছু মেনে চলতে হয়। সে বলে যে মেনে তো চলছি রে ভাই, কিন্তু আমি আর পারতেছি না। সে বলে, আচ্ছা দেখো ওসব বাদ দাও, তো তোমার একজন একটা মিশন রয়েছে, তোমাকে যেতে হবে আমাদের সেই ইউরোপের দেশে, যেখানে তোমার গগলস নিয়ে এখন অনেক কাজ চলছে। তো তোমার গগলস একটা এমন কোনো জিনিসকে পিক করেছে যেটা আনন্যাচারাল। সো এটা এখন তোমাকে দেখতে হবে। তো তুমি কবে যেতে পারবা বলো। বলে যে গগলস কী পিক করছে, যেটা আমাকে বলে না, তোমাকে যেতে হবে। আচ্ছা যাচ্ছি। তো এই বলে সে চলে যায় এবং সে তখন এদিকে আমাদের রাশিয়ার সাইডে চলে আসে এবং সেখানে আমাদের সেই বেসে আসে এবং সেই বেসে এসে তার কাছে দেখা হয় ক্যাপ্টেন স্টোয়ার্ট। ক্যাপ্টেন স্টোয়ার্ট বলে যে তুমি কি ক্লে? বলছে হ্যাঁ আমি সেই ক্লে, চলো তাড়াতাড়ি। তখন তাকে নিয়ে যাওয়া হয়। সে বলে যে এখানকার পরিস্থিতি এখন মোটামুটি খারাপও না ভালো না, আর হচ্ছে এখানকার সরকার তো পড়ে গেছে, মানে কোনো রকম যাবো অবস্থায় আছে। দেশে প্রচণ্ড বিক্ষোভ, হরতাল চলছে, মানুষ রাস্তায় আছে। তো দেখো এখন তোমার যে আজ থেকে 2-3 দিন আগে তোমার যে গগল, সেটা একটা এমন জিনিস দেখেছে যেটা আমাদের অত্যন্ত সন্দেহের, এবং এই জিনিসটা আমাদের জন্য সুবিধা নয়। সে বলে কী দেখেছে? তখন সে বলে দেখো। তখন সে প্রথম ক্লিপে দেখতে পায় যে একটা মানুষের মতো আগ্রহ। সে বলছে এটা কী? সে বলে যে এটাই তো দেখাতে এসেছি। তো বলছে আগেকার সাইটিংগুলোতে সমস্যা হয়নি, প্রথম 4টা সাইটিং ঠিকই ছিল, কিন্তু 5 নাম্বার যে সাইটিং সেটা ভয়ঙ্কর ছিল। তখন এখান থেকে দেখা হয়। তো এখানে ইনি হলেন সিআইএর ফ্রাড মিডসন। সে সিআইএর এই অপারেশনগুলোর দায়িত্বে রয়েছে ওই দেশে। তো আমাদের এই চাচাতে তখন চলে আসে একটা সিআইএ স্পেশাল হেডকোয়ার্টার, যেখানে তারা হেডকোয়ার্টার রেখেছে, এবং একটা ক্লাসিফাইড দেখায়, ক্লাসিফাইড ভিডিও টেপ। আসলে এই ভিডিও টেপ ছিল সেটা সেই যে ডেল্টা ফোর্সের মেম্বার মারা গিয়েছিল তাকে দেখায়। এবং সে দেখে এটা তো সেও অবাক হয়। সে বলছে এটা কীভাবে সম্ভব? তারপর যে তুমি গিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবা? তখন সে বলে যে এরকম আরও ঘটেছে, আরও 4জন মারা গিয়েছে এরকম বডিজ। এবং এই বডিজের একটা খুব হাস্যকর জিনিস যে বাইরে থেকে ঠান্ডা, ভিতর থেকে মনে হয় সব অর্গান জ্বলে গেছে, বাইরে থেকে মারাত্মক ঠান্ডা। মানে উল্টা বললাম, সরি, মানে বাইরে থেকে মনে হবে পুড়ে গেছে কিন্তু ভিতরে সম্পূর্ণ জ্বলে গেছে। তো সে বলে যে এটা কীভাবে হয়? তখন ঠিক আছে, এটা এখন আমাকে একটা ফাইলে কপি দাও, আমি এটা আমার টিমকে পাঠাই। সে বলে যে না, দরকার নাই, হচ্ছে তোর এইসবভাবে আমরা পারবো না, আমাদেরকে নিজে চোখে ধরতে হবে। তো সে বলে যে কীভাবে? সে বলে যে দেখো। সে বলে যে ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে, আমি নিজে যাব। সে বলে তুমি নিজে যাবো? হ্যাঁ, আমি একটা হাইপার স্পেকট্রাম ক্যামেরা নিয়ে এসেছি। এই হাইপার স্পেকট্রাম ক্যামেরার মাধ্যমে আমি নিজে ফিল্ডে যাব এবং গিয়ে সে একটা ক্লিয়ার কাট ছবি তোলার চেষ্টা করব। সে বলছে কীভাবে? তখন সে আসে ডেল্টা ফোর্সের সঙ্গে, অর্থাৎ যারা ওখানে এখন মিশনে রয়েছে। তো ডেল্টা ফোর্সে এসে সে তার ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে, মানে তখনকার যে ক্যাপ্টেন থাকে আর কি। তো সেখানে তার নাম হলো অ্যাসিনো।
এবং সেখানে আরেকটা ক্যাপ্টেন ছিল, তার নাম হলো এই টাকলা করে, এর নাম ক্যাপ্টেন মার্কোস। তো মার্কোস আর এই আমাদের দোস্ত অনেক বছর আগেকার ফ্রেন্ড এবং তারা একসঙ্গে কাজ করেছে। তখন সে বলে যে দেখো, ইনাকে তোমাদের এত খারাপভাবে ব্যবস্থা করো, ইনার জন্যই তোমরা আজকে বেঁচে আসো। অর্থাৎ আমাদের ক্লেকে এখানে বলা হয় সে নাকি অনেক কিছু আবিষ্কার করেছে, ম্যাক্সিমাম জিনিস যারা এখন তারা ইউজ করছে। এখানে আমাদের ক্যাপ্টেন মার্কোস আর ক্লে একসঙ্গে সে কথা বলতে থাকে। তো তখন তারা বলে যে দেখো, অনেকদিন পর আমরা একসঙ্গে এসেছি, তোমার সঙ্গে এই মিশনটা করছি, আর তোমার কী মনে হয় ওই জিনিসটা আসলে কী? সে বলে যে আমি জানি না এটা কী হতে পারে, বাট কালকে আমরা দেখবো। তখন যাই হোক, এরপরে তারা পরের দিনের সিনে সকালে দেখানো হয় যে আমাদের একটা টিম আটকা পড়ে গেছে এই বিল্ডিংয়ের শহরের মাঝামাঝি বরাবর। তো এই বিল্ডিংয়ের তৃতীয় তলাতে আটকা পড়েছে এবং গত 30 মিনিট তার সঙ্গে কোনো কথাবার্তা হয় না। তো তখন আমাদের সেই সিআই এজেন্ট বলে দেখো, আমরা মনে করি এই জিনিসটা হলো আসলে একটা ফোর্স টেকনোলজি যেটার মাধ্যমে কেউ ঢাকতে পারে, কেমন ফ্লাশ টাইপের। সে বলে যাই হোক, আজকে আমরা এটা দেখেই ছাড়বো এটা আসলে কী। তো সবাই মিলে তখন রওনা দেয় এবং সেই বেস থেকে বাড়িয়ে তারা সবাই মিলে চলে যায় সেই বিল্ডিংয়ের ওখানে। তো আমরা দেখতে পাই শহরের বিধ্বস্ত অবস্থা, কেন যেহেতু ওখানে চলতেছে, বিধ্বস্ত তো হবেই, ঠিক না? তো তারা তখন সবাইকে বলে যে আমাদেরকে যেভাবে আজকে এটাকে ধরতে হবে বা মারতে হবে। যাই হোক, তারা তখন সেখান থেকে সেই লোকেশনে যাওয়ার আগে বলে যে বয়েজ, এটা আমরা জানি না কিসের সম্মুখীন করবো, তাই সাবধানে। তো সবাই তখন রওনা দেয় এবং তারা রওনা দিতে শুরু করে সেই বিল্ডিংয়ের দিকে। তো বিল্ডিংয়ে ঢোকার দিকে দেখা যায় আসলে কিছুই নাই, সবই ঠিকঠাক, ক্লিয়ার কাট সব জায়গায় থাকে। তো সবাই তখন আস্তে আস্তে প্রথম তলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, তৃতীয় থেকে চতুর্থ এবং সেভাবে পঞ্চম তলা পর্যন্ত ওঠার চেষ্টা করছে। তো এর মাঝখানে সবাই দেখতে পায় সব কিছু একদম ঠিক আছে, দরজা মরজা ভেঙে সবাই ঢুকতে, মানে এক কথায় ডেল্টা ফোর্স যেভাবে ঢুকে আর কি। তো এখানে আমরা দেখতে পাই তারা প্রথম ডেড বডির সম্মুখীন হয় এবং দেখতে পাই তার চোখ সাদা হয়ে গেছে, মানে সেম বার্ন মার্কস। তো উপরের দিকে তো হতে থাকে, তো নিচে তখন একটা বাথটাবের নিচে একটা মুভমেন্ট দেখতে পাওয়া যায়। তো বাথটাবের নিচের মুভমেন্ট তো সে তো পরে দেখতে পায়, কিন্তু এদিকে তারা দেখে যে সব সেইখান থেকে আমাদের সেই যে হারানোর টিম যারা ছিল তাকে দেখতে পাওয়া যায়। তো তারা তখন সেখান থেকে এসে তারা তখন মূল টিমের সবার ডেড বডি দেখতে পায় এবং তারা হতবাক হয়ে যায়, যাদের কোনো বুলেট মার্কস নেই। তখন সেই আগের টিমের ক্যাপ্টেন বলছে তোমরা যেখানে ঢুকেছো তোমরা জাহান্নামে ঢুকে পড়েছো এবং তোমরা খুব তাড়াতাড়ি বাড়াতে পারবে, আমরা সবাই মরবো। তো তখন সেখানে ডেল্টা ফোর্সে একজন সেই স্পেকট্রামের সম্মুখীন হয়। তো তখন সে করে কি, তার একটা প্রথম বন্ধুকে গুলি নেয় এবং কিন্তু গুলি এফোর হয়ে যায়। আর তখনই শুরু হয় যুদ্ধ। স্পেকট্রাম কিছুই করছে না, জাস্ট তাদের গায়ের বিরুদ্ধে এফার হচ্ছে এবং তা সেখানেই মারা যাচ্ছে। তো এইভাবে করতে করতে সে প্রায় টিমের 50% লোককে মেরেই ফেলে। তখন বাকিরা তখন বুঝতে পারে যে এদের সামনে টিকা সম্ভব না। সে তখন ক্যাপ্টেনকে বলে তাড়াতাড়ি এখান থেকে সরো, না হলে বাকিরা আর জীবিত ফিরতে পারবে না। সে বলে আরে কী বল। তখন যা বলা তাই হয়, তারা তখন দড়ি বেয়ে নামার চেষ্টা করে, কিন্তু স্পেকট্রামও তখন সেখানে দৌড়াতে থাকে এবং সে তখন একে একে তাদেরকে মারতে থাকে এবং শেষ পর্যন্ত ক্যাপ্টেন নিচে পড়ে যায়, বাট তাতে কোনো যায় আসে না। তখনই সেই স্পেকট্রামের একটা ক্লিয়ার কাট ইমেজ আমাদের আনতে পারে, কেননা স্পেকট্রাম তখন সামনে এসে গেছিলো, কিন্তু সে কোনো না কোনো উপায়ে। তো এখান থেকে সে তখন আমাদের সেই ক্যাপ্টেন মার্কোস তখন সেখানে দৌড় দেয় এবং সে একটা রকেট লঞ্চার দিয়ে মারে, তো ঠিক আছে, বাট এখানে ক্যাপ্টেন মার্কোসও মারা পড়ে। এটা দেখে ক্লিয়ার মন ভেঙে যায়, কিন্তু কিছু করার নেই, তাকে নিজেকে বাঁচতে হলে এখন দৌড়াতে হবে। তো তখন সে দৌড়াতে শুরু করে এবং সেই গাড়িতে তারা সবাই যায়। তখন সেই যে ক্যাপ্টেন বেঁচে গেছে একমাত্র, তাকে জিজ্ঞেস করে আসলে কী হয়েছে, কিন্তু তখন একটা ল্যান্ডমাইন বিস্ফোরণে গাড়িটা উল্টে যায় এবং এখান থেকে শুরু হয় বাকিদের মৃত্যুর উল্টা গুণে। কেননা যেহেতু এখন গাড়িতে তারা ফিরতে পারবে কারণ গাড়িটা অত্যন্ত ভারী এবং এই গাড়ির বিস্ফোরণের কারণে দুজন ড্রাইভারও মারা পড়ে। তো এখান থেকে সেই ক্যাপ্টেন এর মৃত্যুর শোকও এখনও তারা উঠতে পারতেছে না, কিন্তু এইসব বাদ দিয়ে তাদেরকে তখন দৌড়াতে শুরু করা লাগবে। তারা তখন দৌড়াতে দৌড়াতে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। তো পরিত্যক্ত ফ্যাক্টরিতে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এখানে হয়তো বা কেউ আসে এবং তখন তারা রেডিও কন্ট্যাক্টে চেষ্টা করে, কিন্তু রেডিও কন্ট্যাক্টের দৃষ্টি কিছুই আর হচ্ছে না। এবং এদিকে আমাদের সেই সিআই এজেন্ট যে এসেছিলো ফিল্ডে, সেও খুব বাজেভাবে তার মাথায় আঘাত পায় এবং তার মাথায় রক্ত পড়ছিল এবং সে তখন মানে শকে ছিল। তো সে তখন সেখান থেকে মেডিককে ডেকে বলে যে আসলে কী সমস্যা। সে বলে যে শকের কাছে ঠিক হয়ে যাবে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু এখানে আমরা আরেকটা লোককে দেখতে পাই, এর নাম হলো সার্জেন্ট চেন। তো আমাদের এই চেন হলো সেই আগের টিমের, কিন্তু সে হলো রেডিও অপারেটর, তাই সে ফিল্ডে নামে নাই, সুযোগ বুঝে গাড়িতে উঠে পড়েছিল। সে বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো সে বলে যে এটা কি সত্যি যে এটা কারা ছিল। তখন বাকি যারা বেঁচে গেছে তারা বলছে আরে ভাই, এটা তো কোনো না, এ কোনো না কোনো অন্য কোনো প্রকৃতির জিনিস ছিল যেটা আমাদেরকে
অনেক সহজেই মেরে দিচ্ছি, কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না, বুলেট না গ্রেনেড লঞ্চার কিচ্ছু কোনো কাজ আসতেছে না। তখন সে স্পেকট্রাম দিয়ে যে দেখে, তার স্পেকট্রাম লাইট দিয়ে, তো দেখা যায় যে একটা মেটাল পদার্থ রয়েছে যেটা তাকে ঠেকাচ্ছে ঢুকতে। সে বুঝতে পারে আসলে এখানে কেউ রয়েছে, নাহলে এটা কেন দেবে। তো তখন তারা হচ্ছে এই বিল্ডিংটা খোঁজা শুরু করে এবং তারা বুঝতে পারে তারা এখন এখান থেকে নিরাপদ। তো যাই হোক, এখান থেকে তারা নিরাপদ দেখতে পায় যে আসলে আশেপাশ সম্পূর্ণ ঘেরা, তারা যদি এখান থেকে বাইরে বের হয় তাহলে তাদের মৃত্যু অবধারিত। যাই হোক, তখন তারা এটা বুঝতে পেরে তারা সম্পূর্ণ ফ্যাক্টরিটাকে খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা তখন খুঁজতে শুরু করে। কিন্তু একটা রুমে ঢোকার সময় সঙ্গে সঙ্গে সেখান থেকে অঝরে গুলি বের হওয়া শুরু হয়, অর্থাৎ এখানে কেউ না কেউ তো রয়েছে। তো তারা তখন, যেহেতু ডেল্টা ফোর্স, তারা তখন সেখানে একটা সাউন্ড গ্রেনেড ফেলে এবং ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে দেখতে পায় এখানে আসলে দুটা বাচ্চা রয়েছে। এই দুইটা বাচ্চাই সেখানে, একটা AK-47 একটাই ম্যাগাজিন ছিল, সেখানে তারা গুলি করেছে এবং তারা মনে করেছিল এটা বিদ্রোহী, তাই তাদের উপরে তারা গুলি করেছে। সে বলে যাচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, তবে তোমার নাম কি? এখানে মেয়েটার নাম ছিল সারি, সেটার নাম ছিল কি সেটা আমাদের বলা হয়নি। তো এখানে সারি বলে যে আচ্ছা, এখানে যে তোমরা এসেছো তোমরা বেঁচে ফিরলে কীভাবে? সে বলছে তুমি কীভাবে জানো? সে বলছে আমরা জানি যে আমার বাবা ছিল এখানে এক ফ্যাক্টরিতে ওয়ার্কার, তাই সে এই বাইরেরগুলো লাগিয়েছে। সে বলছে কী জিনিসটা? আসলে এটা হলো পিওর মেটাল এবং এটা হলো আমাদের লোহা, একদম খাঁটি লোহা। সে বলেছে আচ্ছা, এটা তোমার বাবা বুঝলো কীভাবে? সে বলছে আমি জানি না, আমার বাবা এটা জানতো। সে বলে তোমার বাবা এখন কোথায়? সে বলে যে আমার বাবা এখন মারা গিয়েছে, তাকে আমি উপরে রেখেছি। সে বলছে মারা গেছে মানে কীভাবে? সে বলছে যখন সে এটা দিতে এসেছিলো তখন হয়তো তাকে মেরে ফেলেছে, তবে আমি তার লাশটা তুলে এনেছি কোনো রকম। তো সে তখন সেই সিআইএ এজেন্টকে নিয়ে গিয়ে, অর্থাৎ আমাদের সেই ফ্রান্টকে নিয়ে গিয়ে সেটা দেখায় এবং ফ্রান্ট সেটা দেখে অবাক হয়ে যায়। তার বাবার পকেট থেকে সে কিছু পায়, তো সেটা সে নিয়ে নেয়। তো যাই হোক, সে তো নিয়ে নেওয়ার পরে তারা তখন কথা বলছিল। তো কথা বলার টাইমে তারা বুঝতে পারে যে সেই লোকটি আসলে যেই ছিল, সেই লোকটি এদের সম্পর্কে অনেক কিছু জানতো। সে বলে আচ্ছা তুমি এটা কী মনে করো? সে বলে যে আমাদের এলাকায় এটাকে মনে করা হয় এটা হচ্ছে যুদ্ধের নিহত আত্মাদের, সৈনিকদের আত্মা। তারা শান্তি না পাওয়ার কারণে তারা এইভাবে এখন মানুষ হত্যা করছে। কিন্তু আমাদের ক্লে এই বিষয়টা মানতে রাজি না হলেও সে এখন কিছু না পেয়ে সে তখন বুঝতে পারে যে এটাকে কিছু একটা উপায় বের করা লাগবে। তারা তখন ডার্টি বাম বানানো শুরু করে, অর্থাৎ ওই যে পাউডারগুলো নিয়ে সেগুলো সাধারণত এক্সপ্লোসিভের ভিতরে ঢুকায় এবং এটাকে একটা ডার্টি বাম তৈরি করে, অর্থাৎ এই বামগুলো ওদের উপরে এফেক্টিভ হবে। এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা তার পরের দিন সকালবেলা এখান থেকে বের হবে। আমাদের ক্লে তখন সেই হাইপার স্পেকট্রাম ক্যামেরা একটু সেটিংসটা ঘুরিয়ে দিয়ে এটাকে একটা সার্চ লাইটের মতো ইউজ করা শুরু করে, যেটা সম্পূর্ণ জিনিসটাকে তারা দেখতে পাবে। তো যাই হোক, তারা তখন সেখান থেকে বের হওয়ার আগে তারা পালি করে সেখানে পাহারা দিচ্ছিল। তো পাহারা দেওয়ার এক পর্যায়ে তারা দেখতে পায় যে স্পেকট্রামরা বুঝতে পেরেছে নিচ থেকে না হলে তাদের উপর থেকে হামলা করা শুরু করে, এবং তারা এটাই করে। তারা উপর থেকে হামলা করে, উপরে কোনো পাওয়ার না থাকে তাদের তখনই সেখান থেকে বার হতে বাধ্য হওয়া লাগে। তারা তখন সেখান থেকে পিছনে দরজা দিয়ে বেরোতে, যেহেতু স্পেকট্রাম সবাই একদিকে রয়েছে, তারা তখন ওইদিকে হামলা করে তারা এদিক দিয়ে বার হতে পেরেছিল। তো যাই হোক, বের তো হয়ে গেছিলো ভাই, কিন্তু এখন ওদের সাথে অনেক কিছু অপেক্ষা করতেছিল। তো যাই হোক, তারা তখন সেখান থেকে বের হওয়া দৌড়াতে থাকে এবং দৌড়াতে স্পেকট্রাম একটা তাদের উপর আক্রমণ করে এবং তারা তখন সেই ডার্টি বম টাইপের জিনিসটা অ্যাপ্লাই করা শুরু, অর্থাৎ মিক্সড যেটা তারা তৈরি করেছে, তারা সেই জিনিসটার উপরে আক্রমণ করে এবং ওটা এফেক্টিভ হয়, কিন্তু খুব একটা এফেক্টিভ না, কারণ ওটা সামান্য সময় তাকে ঠেকাতে পারতেছিল, কিন্তু খুব একটা এফেক্টিভলি ঠেকানো সম্ভব ছিল না। যাই হোক, নাই আমার থেকে কানামামাই ভালো। তো কানামামাকে নিয়ে তারা দৌড়াতে থাকে এবং দৌড়াতে এক পর্যায়ে তারা একটা বাসের নিচে এসে আশ্রয় নেয় এবং বাসের মধ্যে থেকে তারা তখন আস্তে আস্তে সেখান থেকে দাঁড়াতে থাকে এবং তারা একটা স্কোয়ারে এসে পৌঁছায়। তো এই স্কোয়ারে এসে দেখা যায় যে সেখানে অ্যাব্রামস ট্যাঙ্ক এসে উপস্থিত হয়। এখানে আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আসলে গতকাল রাতে তারা একটা মাঝখানে রেডিও চ্যাট করতে পেরেছিল তার সঙ্গে এবং বেশ তাদের জন্য সাহায্য এনেছিল, কিন্তু দুঃখের কথা তাদের উপরে আক্রমণ এতটাই পরিমাণে হয় যে এখন পুরো স্পেকট্রাম যত সবাই তারা এখন সেই সৈন্যদের উপর আক্রমণ শুরু করে। তো এই সৈন্যদের মধ্যে আক্রমণ তার অ্যাব্রামস ট্যাঙ্ক তো নিয়ে আসে, কিন্তু কাজ হয় না ভাই। ওরা এতটা পরিমাণে এফেক্টিভ যে স্পেকট্রামরা তারা যেভাবে যাচ্ছিল, তো তাদেরকে তখন ধোপাধপ স্পেকট্রামরা আসতে থাকে এবং মারতে থাকে। তো আমরা এখন দেখতে পাই যে তারা অ্যাব্রাম ট্যাঙ্কের যে শিলটা রয়েছে সেটা কোনোভাবেই পার করতে পারছে না। তো এটা আমাদের স্কেলে খেয়াল করে, কিন্তু এখানে কিছু করার নেই। তো খেয়াল করার এক পর্যায়ে এসে দেখে সেই ছেলেটি চলে গেছে এবং সে একটা কী যেন হাতে তুলে, কিন্তু দুঃখের কথা এর মাঝখানে স্পেকট্রাম তাকেও মেরে দেয়। তো তখন তার বোন এই বিষয়ে খুবই হতাশ হয়ে যায়, সারি তখন হতাশে কাঁদতে থাকে, বাট তখন কিচ্ছু করার ছিল না। তখন শেষ পর্যন্ত একটা ব্ল্যাক হক আসে তাদের কাছে। সেই ব্ল্যাক হকের বাতাসের কারণে তারা আসতে পারে না এবং সে বুঝতে পারে যে এরা কোনো না কোনোভাবে বাতাসের সঙ্গে কানেক্টেড।
তো যাই হোক, বেশি কথা না বলে তখন আমাদের সেই ক্লে তার গায়ে থাকা সবগুলো ওই পাউডার তাদের গায়ে মারতে থাকে এবং তারা তখন সেখান থেকে কোনো রকমে এই যাত্রায় বেঁচে বের হয়। তো বেঁচে বেরোনোর পরে তারা আসল খবরটা পায় যে এই স্পেকট্রামের সংখ্যা এতই বেড়ে গেছে যে তারা এখন তাদের যে বেস ছিল সেই বেসটাকেও দখল করে নিয়েছে এবং তারা এখন একটা রিফিউজি শেল্টার ক্যাম্প, যেটাকে এখন বর্তমানে মানে আনুষ্ঠানিক বেস হিসেবে ব্যবহার করা হচ্ছে, তারা সেইখানে যাবে। যেখানে আমাদের সেই সিআই এজেন্ট এবং সেই মেয়ে দুজনেই মানে ভয়ে ক্লান্ত হয়ে আছে। তারা তখন সেই বেস ক্যাম্পে এসে পৌঁছায়, কিন্তু বেস ক্যাম্পে এসে তাদের সঙ্গে সম্মুখীন হয় সে দেশের আর্মি, যারা সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি এবং মানে যারা কথা তারা বিদ্রোহী, তারা বর্তমানে সেই ক্যাম্পগুলো রক্ষা করছে। তাদের সরকারকে এখন একঘরে করা হচ্ছে। তখন তারা একটা সেই ক্যাম্পে এসে পৌঁছানোর পর মাথার উপরে বাস ভেঙে পড়ে। তো যাই হোক, তারা তখন সেখান থেকে এসে বুঝতে পারে এবং তারা তখন একে অপরের মধ্যে ঝগড়া শুরু করে যে আমরা যে কোনোভাবে তাকে হত্যা করবো, ওই গোষ্ঠী ব্লা 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 ব্লা। তো এখানে সেই মেয়েটির গায়ে একটা গুলি এসে লেগেছিলো, তো তারা এখানে তার চিকিৎসা তো করাচ্ছে। তো যাই হোক, এর মাঝখানে রাতের মধ্যে সেই বেস ক্যাম্পের বাকি যারা বেঁচে ছিল, অর্থাৎ সেই মূল ক্যাম্প যেখানে আমাদের ক্লিকে নামানো হয়েছিল, সেখানে তাদের সেই কারণে এসে পৌঁছায় এবং সে বলে যে আমি আমার জীবনের লাইফে এটা দেখিনি এবং আমি সবচেয়ে ব্যর্থ কারণ আমি আমার সৈন্যদের বাঁচাতে পারিনি। সে বলছে এতগুলো সৈন্যের মধ্যে জাস্ট 250 জন বেঁচতে পেরেছে, তার মধ্যে আমি একজন। তো তারা তখন বলে যে সমস্যা নেই, আমরা কোনো না কোনো উপায় বের করবো। তখন তারা একেবারে ঝগড়া শুরু করে যে ঠিক আছে আমরা ব্ল্যাক হক নিয়ে চলে যাবো, কিন্তু সে বলে ব্ল্যাক হক নিয়ে কী হবে, 40 মিনিটের ফ্লাইট টাইমের, 40 মিনিট ছাড়া আর কিচ্ছু সম্ভব না। 40 মিনিটের একটু এদিক ওদিক হলেই ব্ল্যাক হকের জ্বালানি শেষ, আমরা মাটির উপরে পড়বো এবং এখানে এই শহরটা পার হতে আমাদের কমসে কম লাগবে 1 ঘন্টা টাইম ব্ল্যাক হকেও, কিন্তু আমাদের কাছে তো সময়। তখন সেখানে আমাদের ক্লে বলে আচ্ছা আমি একটা উপায় বলতে পারি, যেহেতু এদের না এরা কোনো কিছুতে আফেক্টেড, তবে এরা ওই সেই গোড়া এবং অ্যাব্রামস ট্যাঙ্কের ভিতরে তাদেরকে ঢুকতে পারেনি, অর্থাৎ এটা তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করতে পারে একটাই লোক রয়েছে, সেটা হলো এই সরকার। যেহেতু আমরা জানি এরা একটা পাওয়ার প্ল্যান্টের নাম করে অনেক রিসার্চ ফ্যাসিলিটি এনেছিল, তো আমাদের মনে হয় এটা তারা তৈরি করেছে। সে বলেছে কী বলছো, সে বলছে হ্যাঁ অবশ্যই তৈরি করেছে। তারপর দেখো আমরা একটা উপায় বের করতে পারি, আমরা যেহেতু হাইপার স্পেকট্রাম, এরা যেহেতু এক ধরনের তৈরি করেছে, তেমন কোনো জিনিস তাকে আমরা ধ্বংস করতে পারি না। আমরা এদের যে মূল কাঠামোটা রয়েছে, স্ট্রাকচার, এটাকে ভেঙে দেবো, তাহলে এটাকে নষ্ট করা যাবে। তখন যা রয়েছে তাদের আমরা ট্রাই করবো। ওকে, তখন বেস থেকে যতটুকুন তারা আনতে পেরেছে সব জিনিসগুলো তারা সেখানে নিয়ে আসে এবং নিয়ে আসে তারা সেখান থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংস। তো আমাদের ক্লে হলো এখানে যেহেতু মাস্টার ইঞ্জিনিয়ার, তাই সে বলে যে দেখো সমস্যা অতটা নেই, আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য নতুন এক ধরনের গান তৈরি করে। এবং সে অনেক কিছু বুদ্ধি খাটিয়ে এবং যে আমাদের একটা নাইট ভিশন গগলস, তার সঙ্গে আরও কিছু জিনিস এক জায়গায় করে সে তৈরি করে একটা নতুন এক ধরনের ওয়েপেন। এবং এই ওয়েপেন যে আসলে কতটা এফেক্টিভ বা কতটা কার্যকর এটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, কারণ এটা তো তখন তৈরি টেস্টিংই হয়নি। যেহেতু এটা টেস্টিং করা হয়নি, তারা যেহেতু ভয় পাচ্ছে, তবে কিচ্ছু করার নেই। তো যাই হোক, তারা তখন সেখানে ঈশ্বরকে ডাকতে থাকে এবং যেহেতু ঈশ্বরকে ডাকছে আর তো কিছু করারও নাই, তো এখানে তাদেরকে সেই ওয়েপেনগুলো দেওয়া হয়। কিন্তু সে বলে যে দেখো এটা আনটেস্টেড ওয়েপেন, তো আমি জানি না এটা কতটা এফেক্টিভ হবে, তো আমি আশা রাখি এটা কতটা এফেক্টিভ হবে, তো কাজ হবে। তখন ওদেরকে সিআইএ, যেহেতু সিআইএ আছে তাদের কাছে সব কিছু ব্লু প্রিন্ট রয়েছে, তারা তাদেরকে নকশাটা বোঝায় এবং তারা বলে আমরা দুটো টিমে ভাগ হয়ে ওখানে যাব। প্রথম টিম তাদেরকে ব্যস্ত রাখবো উপরে ডেকের দিকে এবং আমরা পিছন দিয়ে গিয়ে ওর যে ল্যাবরেটরি রয়েছে বা সেটা খুঁজে সেখান থেকে আমরা ঢুকে পড়বো। যে এখান থেকে আমরা সেই প্লেনে করে তারা দৌড়াতে শুরু করে হেলিকপ্টারে করে। যাই হোক, এখানে হেলিকপ্টারে যাওয়ার সময় সবাই খুবই মানে ভীত সন্ত্রস্ত ছিল, কারণ যদি এটা কাজ না করে তাদের মৃত্যু অবধারিত। তো যাই হোক, তারা তখন সেখানে নেমে পড়ে এবং নেমে তারা একটা ভয়ঙ্কর রোবট মেশিন নিয়ে আসে, যেটা সার্চ লাইট হিসাবে কাজ করতেছিল। সেই সার্চ লাইট হিসাবে কাজ করার টাইমে তারা একটা স্পেকট্রাম দেখতে পায় এবং তারা একটা ক্যানন ফায়ার করে এবং সেই ক্যাননটা এতটাই মারাত্মক ছিল যে ক্যাননে সেই যে স্পেকট্রাম ছিল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তারা এফেক্টিভনেস বুঝতে পারে এবং তারা সঙ্গে সঙ্গে বাকি ডেকেও বা সবাইকে নামাতে শুরু করে এবং তারা তখন সবাই মিলে সেখানে নেমে যায় এবং তারা তখন হামলা শুরু করে স্পেকট্রামের দিকে। তো এদিকে দেখি আমাদের পিছন দিয়ে উপর দিয়ে আমাদের সেই ক্লে আর সেই তার সঙ্গে যে সিআইএ থেকে ফ্রান্ট, তারা দুজন নেমে যায়। তারা তখন সেখানে নেমে তখন তারা সেখান থেকে নেমে একটা স্পেকট্রামের সম্মুখীন তখন না হয়নি, যেহেতু ওরা ওদিকে ব্যস্ত রয়েছে। কিন্তু হঠাৎ করেই এদিকে একটা স্পেকট্রাম এসে যায় এবং ওদিকে উপরের ডেকে তখন ভয়ঙ্কর লড়াই চলতেছে। স্পেকট্রামরা তাদের উপরে চেষ্টা করছে তাদেরকে ঠেকানোর সম্ভব কি, তারা তো অ্যাডভান্স ওয়েপেনারি রয়েছে। তো যাই হোক, তারা তখন ওখান থেকে সেই রিসার্চ ল্যাবরেটরি পর্যন্ত আসলে পৌঁছে এবং তাদের
তাদের অনুমানটাই সত্য যে আসলে সব কিছু শুরু এখান থেকেই হয়েছে। তো তারা তখন সেখান থেকে রিসার্চ ল্যাবরেটরিতে পৌঁছায় এবং এদিকে তারা দেখতে পায় যে এইখানে এসে একটা অদ্ভুত জিনিস, তারা স্ক্যান করেছে মানুষকে। তখন সে স্ক্যান করছে, এটা কী করতেছে? তখন সে বুঝতে পারছে আচ্ছা এরা মাইক্রো লেভেলে মানুষদেরকে স্ক্যান করতেছিল। তো স্ক্যান করার শেষ পর্যন্ত তারা একটা অনেক বড়ো জায়গায় এসেছে যেখানে হাজার হাজার স্পেকট্রাম আটকা বন্দি রয়েছে। তখন তারা বুঝতে পারছে ও আচ্ছা এইখান থেকে কোনো একটা সমস্যার কারণে সব বেরিয়ে এসেছে। তো তখন তারা তাদেরকে এখন হামলা করে বুঝতে পারে যে এরা আসলে মানুষ, কিন্তু এরা এখন বর্তমানে এই উপায়ে ফেসে গেছে। তো যাই হোক তারা তখন সেখান থেকে সেই স্পেকট্রামদের একজনকে মৃত অবস্থায় পায় একটা ডক্টর, এবং সে বুঝতে পারে যে হলো রিসার্চের হেড। তো তখন সেই হেডের পাঞ্চ কার্ড দিয়ে তারা একটা মেশিন খুলে এবং তারা বুঝতে পারে যে একটা কিল সুইচ, এগুলো সব একবারে দিয়ে যদি সবগুলো তারকে খুলে ফেলা যায় এবং সেটা সম্পূর্ণ সিস্টেমটাকে বন্ধ করে দেবে এবং সবাই এখানে মারা যাবে স্পেকট্রামগুলো। তখন সে বলেছে আচ্ছা আচ্ছা। তখন সেই সিআইএ এজেন্ট ফ্রান তাকে হচ্ছে এই বিষয়ে হেল্প করতেছে যে আমি বলছি তুমি করো, কারণ সে ওই দেশের ভাষা তো জানতোই। তো এখানে উপরে তো মারাত্মক লড়াই চলছে এবং সব স্পেকট্রাম শেষ পর্যন্ত এক জায়গায় হয়ে তাদেরকে আক্রমণ শুরু করেছে। মানে ভাই কী আর বলবো, সেই স্পাইডারম্যানের সেই স্যান্ডম্যানের মতো অবস্থা। যাই হোক, তো এখানে সব শেষ পর্যন্ত এই ক্ষেত্রেও অনেক অনেক সৈন্য মারা যায়, কেননা যেহেতু তারা এক জায়গায় হয়ে গেছে তাদের শক্তির সামনে তারা টিকতে পারছেন। তবে আমাদের সেই ক্যাপ্টেন সে আবার শুরু করে সবগুলো গানকে এক জায়গায় করে নিয়ে সে একটা ক্যাননের ফায়ার করার চেষ্টা করে, কিন্তু এই ফায়ার করার চেষ্টায় সম্পূর্ণ স্পেকট্রাম ভেঙে যায় এবং সেই মুহূর্তে জাস্ট সেই টাইমে সবগুলো তারও খুলে যায় এবং এই খোলার সঙ্গে সঙ্গে সবাই আটকা পড়ে যায় এবং স্পেকট্রামগুলো এইবার এক জায়গায় স্থির হয়ে যায়। এবং যেহেতু স্থির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে তারা সেখানে বিলুপ্ত হতে শুরু হয় এবং সে বুঝতে পারে যে আসলে এবার স্পেকট্রামের হাত থেকে আমরা বেঁচে গেছি। এবং তখন তারা একেবারে স্বস্তি নিঃশ্বাস ফেলে। সে বলে থামো, আমি একটু দেখতে চাই। এবং সে তখন একটা দরজা খুলে এখানে দেখতে পাচ্ছে যে সবাই মারা গেছে এবং তাদের মস্তিষ্ক এবং তাদের কর্টেক্স মানে মস্তিষ্ক আর মেরুরজ্জ এটা দুইটা কিন্তু সব কিছু ঠিক হচ্ছে। সে বুঝতে পারছে আসলে এটা কী হচ্ছে। সে বলে না থামো, এটা তখন আমাদের সেই ফ্রান বলে যে না এদেরকে আমাদেরকে মেরে ফেললে চলবে না। সে বলে না আমাদেরকে মারতেই হবে, কেননা এরা আগেই মারা গেছে, কষ্ট থেকে এদের মুক্তি দিতে চাই। এই কথা বলে আমাদের ক্লে সবাইকে পাগলের মতো সব ইগুলো বন্ধ করে দেয় সুইচ, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো ছিল ভিতরে সেইগুলো হাওয়ায় মিশে যায়। এর অর্থ হচ্ছে ক্লে সবাইকে এখানে তাদেরকে মুক্তি দিয়ে দেয় আর তাদেরকে সম্পূর্ণ শেষ পর্যন্ত মেরে ফেলে। তো এইভাবে শেষ পর্যন্ত ক্লে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক করে দিয়ে সে বেস ক্যাম্পে ফেরত আসে এবং অবশিষ্ট লোকেরা বেস ক্যাম্পে এসে যায় এবং ক্লে তখন সবাইকে বলে যে আশা করি আপনারা এখন পারবেন। এবং ক্লে সেখান থেকে আমেরিকায় রওনা দেয়। তখন আমাদের সেই কর্নেল বলেছিলাম না তোমাকে কিচ্ছু করা লাগবে না, তুমি যেভাবে সেভাবে চলে যাবে, প্যাকিংও করা লাগবে না। এটা সত্যি আসলে সে মাত্র 3 দিনেই সব সলভ করে চলে যাচ্ছে। তো এখানে সবাইকে দেখা যায় সেই যে যারা বাইসে গেছে তারা আবার নতুন করে মিশনে যাচ্ছে এবং তারা বুঝতে পারে ক্লে এরা আসলে কখনোই থামে না, তাই না? যে হ্যাঁ। তখন সেখানে নতুন করে আবার সব কিছু শুরু হয়। তো এই কথায় ক্লে সেই মেয়েটাকে বাই বলে এখানেই ছেড়ে যায় এবং এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, মুভিটা আশা করি আপনার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে।